Good morning everyone, welcome to Prep with me. আজকে আমরা সেকেন্ড লেকচার নিয়ে এসেছি সমের। আগের দিন আমরা যেটা দেখেছিলাম আপ টু স্ট্রেস স্ট্রেন কার্ভ অফ মাইল্ড স্টিল এবং কার্বনের পার্সেন্টেজ ভ্যারি করলে আমাদের ফ্র্যাকচার স্ট্রেন কিভাবে বাড়তে পারে বা কমতে পারে সেগুলো আমরা দেখেছি। আজকে প্রথমে যে বিষয়টা নিয়ে আমরা আলোচনা করব সেটা হচ্ছে প্রপার্টিজ অফ ম্যাটেরিয়াল। আচ্ছা, তোমরা ভিডিওটাকে কিন্তু চেষ্টা করো যে 1.25x বা 1.5x দেখার, তাহলে তোমাদের সময়ও কিছুটা বাঁচবে এবং আমি যেটা ভেবে বলছি বা যেটা আমি আস্তে আস্তে বুঝিয়ে বলছি সেই জিনিসটা কিন্তু তোমাদের কাছে ক্লিয়ারলি আন্ডারস্টুড হবে। আর সেকেন্ড কথা যেটা সেটা হচ্ছে যে ভিডিওগুলো বারবার দেখো, ভিডিওগুলো লাইক করো, ভিডিওগুলো সম্পর্কে জানো কি বলছি, কোন কোন জায়গা থেকে প্রশ্ন আসতে পারে বা তোমাদের মনে যদি সেই জায়গাগুলো থেকে প্রশ্ন আসে তাহলে সেগুলো থেকে আরও কি প্রশ্ন তৈরি হতে পারে সেগুলো আমাকে লিখে জানাও। যাই হোক, আজকের প্রথম যে জায়গাটা আমরা পড়ব সেটা হচ্ছে প্রপার্টিজ অফ ম্যাটেরিয়াল। তাহলে প্রপার্টিজ অফ ম্যাটেরিয়াল যদি আমরা দেখি, প্রপার্টিজ অফ ম্যাটেরিয়ালের ভিতরে আমরা যেগুলো খুব ইম্পর্ট্যান্ট আর কি, যেগুলো আমাদের বারবার প্রশ্ন আসে, আমাকে প্রশ্ন করতে পারে, ডাইরেক্ট প্রশ্ন করতে পারে ডাক্টিলিটি কী, সেইভাবেই ঠিক ঘুরিয়ে আবার প্রশ্ন করতে পারে যে বলো ব্রিটেলনেস কী, বা এভাবে প্রশ্ন করতে পারে যে কয়েকটা ডাকটাইল ম্যাটেরিয়ালের নাম বলো, কয়েকটা ব্রিটেল ম্যাটেরিয়ালের নাম বলো, বা এভাবে বলতে পারে যে ডাকটাইল ম্যাটেরিয়াল বলতে তুমি কী বোঝো, ব্রিটেল ম্যাটেরিয়াল বলতে তুমি কী বোঝো, বা ডাকটাইল ম্যাটেরিয়ালের একটা গ্রাফ তুমি এঁকে আমাকে দেখাও তো স্ট্রেস স্ট্রেনের, বা এরকম বলতে পারে যে একটা ব্রিটেল ম্যাটেরিয়ালের একটা গ্রাফ তুমি এঁকে দেখাও তো আমাকে। এই সমস্ত প্রশ্নগুলো কিন্তু আমাদেরকে বলতে পারে। এই সমস্ত প্রশ্নগুলোর উত্তর আমি আস্তে আস্তে দিই। সেটা হচ্ছে প্রথম হচ্ছে ডাকটিলিটি। তো ডাকটিলিটি যদি আমাকে বলতে বলে বা আমাদেরকে বলতে বলে আমরা কী অ্যান্সার করব। প্রথমে আমরা বলবো ডাকটিলিটি হলো এমন একটা প্রপার্টি, একটা মেটেরিয়ালের এমন একটা প্রপার্টি যেটা একটা মেটেরিয়ালকে লার্জ ডিফরমেশনে যেতে সাহায্য করে। কিসের আগে? ফেলিয়ারের আগে, অ্যাবসোলিউট ফেলিয়ারের আগে বা রাপচারের আগে। তাহলে এটাকে যদি ইংরেজিতে আমাদেরকে বলতে হয় বা শর্টে আমাদেরকে বলতে হয়, সেটা হচ্ছে ডাকটিলিটি ইজ দ্য প্রপার্টি বাই হুইচ এ মেটেরিয়াল ক্যান বি রিচড লার্জ ডিফরমেশন বিফোর অ্যাবসোলিউট ফেলিয়ার অর রাপচার। তাহলে এটা খুব ইজিলি আমরা বলতে পারলাম। এছাড়া আরও একটা পয়েন্ট এর সাথে আমরা অ্যাড করে দিতে পারি যে এর পোস্ট ইলাস্টিক স্ট্রেন যেটা হয়, এটার যে পোস্ট ইলাস্টিক স্ট্রেন সেটা হবে গ্রেটার দেন 5%। পোস্ট ইলাস্টিক স্ট্রেনটা হবে গ্রেটার দেন 5%। এর উদাহরণ যদি জিজ্ঞেস করে, যেটা আমি বললাম, তাহলে উদাহরণ হিসেবে আমি বলবো যে মাইল্ড স্টিল বা বলবো অ্যালুমিনিয়াম। মাইল্ড স্টিল, অ্যালুমিনিয়াম, আমরা নিকেল বলতে পারি, ম্যাঙ্গানিজ বলতে পারি, ঠিক আছে, এগুলো আমরা বলতে পারি। এর গ্রাফটা কেমন হবে? ডাকটাইল ম্যাটেরিয়ালের যে গ্রাফ আমরা আগেই জানি, এটার দিকে স্ট্রেস থাকবে, এদিকে স্ট্রেন থাকবে, এবং যদি আমরা সেই হিসাবে বলতে যাই তাহলে আমাকে কীরকম দেখাতে হবে? এইভাবে দেখিয়ে মাইল্ড স্টিলের যে গ্রাফটা আমরা আগের দিন দেখলাম এইভাবে দেখাতে হবে। তাহলে এই যে ডিফরমেশনটা, এটাই কিন্তু লার্জ ডিফরমেশন শো করছে বিফোর ফ্র্যাকচার। ফ্র্যাকচার পয়েন্টে আসার আগে বা রাপচার হয়ে যাওয়ার আগে এ কী করছে? লার্জ ডিফরমেশন শো করছে যে প্রপার্টির জন্য। ব্রিটেলনেস হলে কি বলবো? ব্রিটেলনেস মানে হচ্ছে ল্যাক অফ ডাকটিলিটি। মেটেরিয়ালস ক্যান নট বি স্ট্রেচ বিফোর ফ্র্যাকচার। মেটেরিয়াল যাকে আমরা ফ্র্যাকচারের আগে লার্জ ডিফরমেশনে নিয়ে যেতে পারবো না, বা যে মেটেরিয়ালগুলোকে আমি স্ট্রেচ করতে পারবো না, তারা সাডেন ফেলিওর শো করবে, সেটাই হচ্ছে ব্রিটেল মেটেরিয়াল, এবং এই প্রপার্টিটাকেই বলছে ব্রিটেলনেস। তাহলে এখানে কিন্তু আমরা হচ্ছে সবসময় মাথায় রাখতে হবে সাডেন ফেলিয়ার। এই কথাটা বারবার ওরা শুনতে চায়। কিছু কিছু কথা থাকে যেগুলো ইন্টারভিউয়াররা শুনতে চায়, যেটা হচ্ছে ব্রিটেলনেসের সাথে বা ব্রিটেল মেটেরিয়ালের সাথে হচ্ছে সাডেন ফেলিয়ার।
বা আরেকটা জিনিস হতে পারে নো স্ট্রেচ বিফোর রাপচার বা ফ্র্যাকচার। বিফোর রাপচার বা ফ্র্যাকচার কোনো রকম কোনো স্ট্রেচ ওরা কিন্তু সিগনিফিক্যান্ট স্ট্রেচ কিন্তু ওরা শো করবে না। ব্রিটেল ম্যাটেরিয়ালের ভিতর কি আছে? ব্রিটেল ম্যাটেরিয়ালের ভিতরে আছে হচ্ছে কংক্রিট, তারপরে আছে গ্লাস, এছাড়া আছে হচ্ছে কাস্ট আয়রন। আচ্ছা, মাইল্ড স্টিলের ক্ষেত্রে আমরা ডাকটাইল পেলাম, বাট কাস্ট আয়রনকে আমরা পেলাম ব্রিটেলে। তাহলে আমাকে তোমরা কমেন্ট বক্সে জানিও যে কেন মাইল্ড স্টিল ডাকটাইল আর কেন কাস্ট আয়রনটা হচ্ছে ব্রিটেল। এটা কিন্তু তোমরা আমাকে জানিও, কারণ আমি এটা অলরেডি আগের লেকচারটাতে আমি বলেছি। নেক্সট, এটার যে আমাকে কোশ্চেনটা করতে পারে যে এটার একটা স্ট্রেস স্ট্রেন কার্ভ আমাকে এঁকে দেখাও, তাহলে আমি যদি সেটা করে দেখাই তাহলে আমাকে দেখাতে হবে যে এদেরই কিন্তু এইখানেই ফ্র্যাকচার হয়ে যাচ্ছে। তাহলে এইটা যদি আমার ম্যাক্সিমাম এর প্রপোর্শনালিটি লিমিট বা ইলাস্টিক লিমিট হয়, তারপরেই কিন্তু এখানে ফ্র্যাকচার হয়ে যাচ্ছে। এর কিন্তু লার্জ যে ডিফরমেশনটা, সেই লার্জ ডিফরমেশন কিন্তু এখানে নেই। এবং এই ক্ষেত্রে পোস্ট ইলাস্টিক স্ট্রেন যেটা, সেটা কিন্তু সবসময় লেস দেন 5%, সেটা কিন্তু সবসময় লেস দেন 5%। আমাকে এটা কিন্তু বারবার মনে রাখতে হবে। আচ্ছা, নেক্সট পেজে আমরা চলে যাই নেক্সট প্রপার্টিতে। নেক্সট প্রপার্টি কি? নেক্সট প্রপার্টি হচ্ছে আমরা যেটা বলবো নেক্সট প্রপার্টি, সেটা হচ্ছে ম্যালেবিলিটি। আচ্ছা, ম্যালেবিলিটি কি? ম্যালেবিলিটি কিন্তু ডাকটিলিটির সাথে সম্পর্কযুক্ত, এবং এখান থেকে একটা প্রশ্ন খুব ধরে এবং ডাকটাইল মেটেরিয়ালের সঙ্গে প্রশ্ন করে ধরে যে মেটেরিয়ালের ডাকটিলিটি রয়েছে সেই মেটেরিয়ালের কি ম্যালেবিলিটিও হাই? আর যে মেটেরিয়ালের ম্যালেবিলিটি হাই তার মানে কি সেই মেটেরিয়ালটা ডাকটাইল মেটেরিয়াল বা তার ডাকটিলিটি হাই? এই কোশ্চেনটা কিন্তু প্রচণ্ড করে, এবং এটা একটা খুব কনসেপচুয়াল প্রশ্ন। যাই হোক, ম্যালেবিলিটি আমি যেমন বললাম সেরকম আমরা ম্যালেবিলিটি ছাড়াও পড়বো। কি পড়বো? আমরা এখানে পড়বো হার্ডনেস এবং টাফনেস। হার্ডনেস পড়বো এবং তার সাথে সাথে আমরা পড়বো টাফনেস। এগুলো থেকে প্রচণ্ড প্রশ্ন আসে, এগুলো ভেরি ভেরি ইম্পর্ট্যান্ট। কিছু পড়ো, মানে এক্সপিরিয়েন্স হও না হও, তোমাদেরকে হার্ডনেস, টাফনেস, ম্যালেবিলিটি, ডাকটিলিটি এবং ব্রিটেলনেসের কনসেপ্ট থেকে প্রশ্ন আসবেই আসবে। কিছু পড়ে যাও না যাও, এইগুলো কিন্তু ভালো করে পড়ে যাও। এখান থেকে কনসেপচুয়াল প্রশ্ন আসে এবং এগুলো খুবই মন পছন্দ প্রশ্ন ইন্টারভিউর। তো ম্যালেবিলিটি বলতে কি বুঝছি? ম্যালেবিলিটি বলতে আমরা তো বাংলায় বলতে বলে আমি এক কথায় যেটা বলবো সেটা হচ্ছে যে বস্তুকে আমি যে বস্তুর প্রপার্টির জন্য ম্যালিবেল বলতে গেলে সেটাই আসে আর কি, বাট ম্যালিয়েবিলিটি বলতে গেলে সেই প্রপার্টিটা মেটালের যাকে আমরা হ্যামারিং করে বা প্রেসিং করে পরে আমরা কি করতে পারি, একটা থিন সিটে পরিবর্তিত করে দিতে পারি। তাহলে ইট ইজ দ্য প্রপার্টি অফ দ্য মেটাল ডিউ হুইচ এ পিস অফ মেটাল ক্যান বি কনভার্টেড ইন্টু থিন সিট বাই প্রেসিং। ম্যালিয়েবল ম্যাটার পোজেস হাই ডিগ্রি অফ প্লাস্টিসিটি। ম্যালিয়েবল ম্যাটার মানেই তার মধ্যে হাই লেভেল অফ প্লাস্টিসিটি আছে, তাই তাকে থিন সিটে পরিণত করা যাচ্ছে। দিস প্রপার্টি অফ গ্রেট ইউজ ইন অপারেশন লাইক ফর্জিং, হট রোলিং অ্যান্ড স্ট্যাম্পিং। স্ট্যাম্পিং, ফর্জিং এবং হট রোলিং এই সমস্ত কাজে এই প্রপার্টিকে কিন্তু ইউজ করা হয়ে থাকে। এটা কিন্তু খুব ইম্পর্ট্যান্ট এবং এই কথাটা শুনতেই চাইবে, থিন সিট কথাটা শুনতে চাইবে। থিন সিট বাই প্রেসিং এই কথাটা ওরা কিন্তু বারবার শুনতে চাইবে। ম্যালিয়েবিলিটি মানেই হচ্ছে সেই পদার্থের ভিতরে প্লাস্টিসিটি ইজ হাই, সেই পদার্থের ভিতরে প্লাস্টিসিটি ইজ হাই। এটা বারবার মাথায় রাখতে হবে। কোথায় কোথায় একে ইউজ করা যায়? ম্যালিয়েবিলিটি যাদের রয়েছে তাদেরকে ইউজ করা যায় ফোর্জিংয়ে, তাছাড়া হয় হচ্ছে হট রোলিংয়ে এবং স্ট্যাম্পিংয়ে। হট রোলিং অ্যান্ড স্ট্যাম্পিং। এরপরে নেক্সট চলে আসবো আমরা ডাইরেক্টলি কিসে আসবো? হার্ডনেসে আসবো। হার্ডনেস হচ্ছে এক কথায় ছোটোভাবে যদি বলতে হয়, হার্ডনেস হচ্ছে স্ক্র্যাচ বা অ্যাব্রেশন রেজিস্ট্যান্স। হার্ডনেস মানে হচ্ছে স্ক্র্যাচ বা অ্যাব্রেশনস রেজিস্ট্যান্স। টাফনেসের ক্ষেত্রে হচ্ছে রেজিস্ট্যান্স এগেনস্ট ইম্প্যাক্ট। তাহলে ইম্প্যাক্টের এগেনস্টে যে রেজিস্ট্যান্সটা দেবে সেটা হচ্ছে টাফনেস। আর হার্ডনেস মানে হচ্ছে আমি যদি কাউকে স্ক্র্যাচ করি, আমি যদি নখে করে বা হাতে করে যাই হোক, আমি যদি স্ক্র্যাচ করি, সেই যে রেজিস্ট্যান্সটা তাকে বলছে হার্ডনেস। রেজিস্ট্যান্স এগেন অ্যাব্রেশন হচ্ছে হার্ডনেস এবং রেজিস্ট্যান্স এগেনস্ট ইম্প্যাক্ট হচ্ছে টাফনেস। আচ্ছা, এখান থেকে প্রশ্ন করে, এভাবে একটা প্রশ্ন আসে যে আচ্ছা আমরা হার্ডনেস কী করে মাপবো? হার্ডনেস মাপার বিভিন্ন ভাগ রয়েছে, একটা স্কেল রয়েছে। সেই স্কেলটার নাম কি? হার্ডনেস মাপার স্কেলের নাম হচ্ছে
মোর স্কেল। এই মোর স্কেলে প্রশ্ন করতে পারে, প্রশ্ন করে, এবং এটা জুলজির সাথে জিওলজির সাথেও কিছুটা আমাদের কানেকশন রয়েছে, এবং সেখান থেকেও প্রশ্ন ধরে যে মোর স্কেলের, তাহলে তুমি মোর স্কেল জানো, তাহলে তুমি বলো যে এর কত থেকে কত অবধি মোর স্কেল রয়েছে, কটা ভাগ করা যায়, এবং মোর স্কেলের হার্ডনেস প্যারামিটারে 1 2 করে যে 10 অবধি আছে, তাহলে কি কি রয়েছে সেখানে, 1 নম্বরে কি রয়েছে। তো মাথায় রাখতে হবে 1 নম্বরে রয়েছে কিন্তু ট্যাল্ক, এবং মোর স্কেলে হার্ডনেস 1 মানে হচ্ছে সব থেকে সফটেস্ট, এইভাবে মাথায় রাখতে হবে, এবং সব থেকে হার্ডেস্ট কী আছে, হার্ডেস্ট হচ্ছে ডায়মন্ড। তাহলে 1 নম্বরে যেটা রয়েছে মোর স্কেলে সেটা হচ্ছে কি ট্যাল্ক, আর 10 নম্বরে রয়েছে ডায়মন্ড। তার মানে এটা হবে কি হার্ডেস্ট, হার্ডনেস যেহেতু সেহেতু এটা হবে হার্ডেস্ট। এছাড়া আবার ঘুরিয়ে প্রশ্ন করে ট্যাল্কের পরে 2 নম্বরে কী রয়েছে তুমি জানো, বা 3 নম্বরে রয়েছে কি জানো, এভাবে প্রশ্ন করে। তো মাথায় রাখতে হবে ট্যাল্কের পরে রয়েছে জিপসাম, জিপসামের পরে রয়েছে ক্যালসিয়াম, এভাবে আমাদেরকে মাথায় রাখতে হবে। তো এইগুলো পরপর রয়েছে ফ্লুরাইড, অ্যাপেটাইট, অর্থোক্লেজ, কোয়ার্জ, টোপার্জ, এরকমভাবে পরপর রয়েছে, কিন্তু সবথেকে বেশি পরিমাণে যেটা মনে রাখার দরকার রয়েছে, আচ্ছা এটা ক্যালসিয়াম না, এটা ক্যালসাইট, ওকে, এটা ক্যালসাইট। তো ট্যাল্ক, জিপসাম, ক্যালসাইট এবং ডায়মন্ড, এই কয়েকটা মনে রাখলেই যথেষ্ট, এবং সবথেকে সফটেস্ট এবং হার্ডেস্ট এটাই ম্যাক্সিমাম জায়গাতে জিজ্ঞেস করে, এছাড়া জিজ্ঞাসা করে না। আর এছাড়া বলতে পারে যে কি কোন টেস্ট দিয়ে পরে আমরা এটাকে চেক করতে পারি। তো মাথায় রাখতে হবে আমাদেরকে যে 2 রকমের টেস্ট এখানে আমরা ইউজ করে থাকি সবথেকে প্রচলিত, সেটা হচ্ছে ব্রিনয়েল টেস্ট বা ব্রিনেল টেস্ট, আর হচ্ছে রকওয়েল টেস্ট। ব্রিনেল টেস্ট বা রকওয়েল টেস্ট, এগুলো কিন্তু হার্ডনেস বের করতে কাজে লাগে। এখানে কি থাকে, এখানে ইনডেন্টার থাকে। ইনডেন্টার বলতে কীরকম, যে ছোটো ছোটো বল থাকে, গোল হতে পারে, সেক্ষেত্রে আবার কোথাও এরকম কোন শেপ হতে পারে, এগুলো দিয়ে ইনডেন্টেশন ফেলা হয় এবং তার থেকেই হার্ডনেস স্কেলে ভ্যালু বের করানো হয়। এর থেকে বেশি ডিপে প্রশ্ন করবে না, এবং জেনারেলি এখানে এর বেশি ডিপে আর যায় না, এর নর্মাল এগুলো জানা থাকলেই যথেষ্ট। এরপরে টাফনেসে চলে যায়। টাফনেসে চলে গেলে পরে আমাকে মাথায় রাখতে হবে টাফনেস আমরা পাবো কীভাবে। সবসময় আমরা পাবো হচ্ছে ইম্প্যাক্ট ভ্যালু যে প্যারামিটার তার এগেনস্টে, যেহেতু ইম্প্যাক্টের রেজিস্ট্যান্স, তাহলে ইম্প্যাক্ট ভ্যালু প্যারামিটারের এগেনস্টে আমি পাবো কি টাফনেস। এগুলোর কি রয়েছে, যেমন হচ্ছে আইজট রয়েছে, এছাড়া কি রয়েছে 4P রয়েছে। আইজট ও 4Pতে করে আমরা কি করতে পারি, আইজট ও 4P টেস্টের দ্বারা আমরা টাফনেস বের করতে পারি, টাফনেস ইন্ডেক্স বের করতে পারি। এবারে প্রশ্ন করতে পারে তোমাকে, এটা ছোট একটা প্রশ্ন, একটা ধাপ এগিয়ে প্রশ্ন করতে পারে, সেটা হচ্ছে যে আচ্ছা আমাকে বলো যে আইজট আর 4Pর ভিতরে পার্থক্য কী। তো তোমাকে বলতে হবে, এইটুকুই জানবে এবং এইটুকুই বলবে যে 4Pর ক্ষেত্রে স্যার আমরা সবসময় কী করবো, এরকমভাবেই বলবে যে আমরা সবসময় 4Pকে আমরা কী করে রাখি, হরাইজেন্টালি প্লেস করে দিই। 4Pকে আমরা হরাইজেন্টালি প্লেস করে দিই। আর যখনই আইজট বলছি, আমি নামেই বলছি আই, সেহেতু আইজটের ক্ষেত্রে আমি কি করি, মেটেরিয়ালটাকে বা যে স্যাম্পেলটাকে আমি ইউজ করবো সেটাকে আমি কি করি, সেটাকে আমি কিন্তু ভার্টিক্যালি প্লেস করে দিই। এইটুকু বলতে পারলেই ওরা খুশি, আমি মনে হয় ওইটুকু বললেই ওদের এনাফ জানতে পারবে ওরা যে তুমি জিনিসটা সম্পর্কে জানো, তোমার একটা আইডিয়া রয়েছে। আইজট মানে আয়ের মতো করে দিই, অর্থাৎ ভার্টিক্যালি দাঁড় করে দিই, আর 4P মানে হচ্ছে ওকে শুয়ে দিই, অর্থাৎ হরাইজেন্টালি আমি ওকে প্লেস করে দিই। ব্যাস এইটুকু বললেই যথেষ্ট। এবারে চলে আসি হার্ডনেস, টাফনেস, ম্যালেবিলিটি, এই সমস্ত জায়গাগুলো চলে যাওয়ার পরে যে জায়গাটা আমার আসে আর কি, সেটা হচ্ছে ক্রিপ। যে ক্রিপ নিয়ে পরে কিছু আমাকে বলে আমাকে বা জানতে বলতে পারে, যে অনেক রকম অ্যাকচুয়ালি ক্রিপ থেকে অনেক রকমের প্রশ্ন হয়, বাট প্রথমে যেটা জানতে বলতে পারে যে আচ্ছা বলো তো ক্রিপ কী। তো আমাকে তখন বলতে হবে এই জিনিসটা যে ক্রিপ হচ্ছে একটা পার্মানেন্ট ডিফরমেশন। ক্রিপ যেটা, সেটা হচ্ছে পার্মানেন্ট ডিফরমেশন ডিউ টু দ্য সাস্টেন লোডিং। কিসের জন্য, ডিউ টু সাস্টেন লোডিং উইথ রেকর্ডেড উইথ প্যাসেজ অফ টাইম। তাহলে টাইমের সাথে যেমন এটা রয়েছে, সেরকম কনস্ট্যান্ট লোডিং বা সাস্টেন লোডিং বা ডেড লোডিং, এই সমস্ত কিছুর জন্য ক্রিপ কিন্তু তৈরি হচ্ছে। ফ্যাক্টরস এফেক্টিং ক্রিপ যদি জিজ্ঞেস করে তখন বলবে ম্যাগনিটিউড অফ লোড, টাইপ অফ লোডিং, স্ট্যাটিক হতে পারে, ডাইনামিক হতে পারে, টাইম হতে পারে, তার সাথে হচ্ছে টেম্পারেচার। এবং যে টেম্পারেচারে ক্রিপ বিকামস ভেরি অ্যাপ্রিসিয়েবল, সেই টেম্পারেচারটাকে বলা হয়ে থাকে হোমোলোগাস টেম্পারেচার। যে টেম্পারেচারে ক্রিপ বিকামস ভেরি অ্যাপ্রিসিয়েবল সেটাকে বলে হোমোলোগাস টেম্পারেচার। এগুলোও কিন্তু জানতে হবে। আচ্ছা, এখানে আরেকটা প্রশ্ন আমাদেরকে কখনো কখনো ধরে থাকে, সেটা হচ্ছে স্ট্রেস রিল্যাক্সেশন কী। প্রশ্ন করে স্ট্রেস রিল্যাক্সেশন কী।
স্ট্রেস রিল্যাক্সেশন কি। তো ইফ a wire of metal is stretched between two immovable support, দুটো ইমমুভেবল সাপোর্টের মাঝে যদি একটা ওয়্যার অফ মেটালকে রেখে দেওয়া হয়, সো দ্যাট ইট হ্যাজ অ্যান ইনিশিয়াল টেনশন, যাতে একটা ইনিশিয়াল টেনশন দেওয়া রইল, দ্য স্ট্রেস ইন দ্য ওয়্যার গ্র্যাজুয়ালি ডিমিনিসেস। স্ট্রেস, ইনিশিয়াল স্ট্রেস দিয়ে পরে দুটো ইমমুভেবল সাপোর্টের মাঝখানে যদি আমরা একটা মেটালকে রেখে দিই, কী হবে, ধীরে 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 টাইমের সাথে একটা কনস্ট্যান্ট ভ্যালুতে রিচ করার পরে এই ওয়্যারটার স্ট্রেসটা লুজ করে যাবে। এই প্রসেসটাকে বলা হয়ে থাকে, বা এই টাইপ অফ স্ট্রেস রিলিজটাকে বলা হয়ে থাকে স্ট্রেস রিল্যাক্সেশন। উদাহরণ জিজ্ঞেস করতে পারে। উদাহরণ হচ্ছে যে আমাদের যে ইলেকট্রিক ওয়্যারগুলো থাকে, লাগানো থাকে পোলে, সেই ইলেকট্রিক ওয়্যারগুলো ধীরে 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 সময়ের সাথে সাথে কী হয়, স্যাগ করতে থাকে, এটাই স্ট্রেস রিল্যাক্সেশন। তো এগুলো খুবই ধরে থাকে, এগুলো জেনারেলি প্রশ্নগুলো আসে। এরপরে প্রশ্ন আসতে পারে, হোয়াট ইজ ইলাস্টিসিটি। ইলাস্টিসিটি কী বলতে পারে, কারণ ডাকটিলিটি বা এগুলো পেরিয়ে যাওয়ার পরে ইলাস্টিসিটি থেকে কোশ্চেন আসতে পারে, বা প্রথমেই তোমাকে বলতে পারে যে আচ্ছা বলো তো ইলাস্টিসিটি কী। তো ইলাস্টিসিটি হচ্ছে সেই প্রপার্টিটা, মেটেরিয়ালের সেই প্রপার্টিটা, যেই প্রপার্টিটার জন্য তাকে যখন আমি লোড দেব, সেই লোডের আন্ডারে সে যখন ডিফর্ম হবে, সেই লোডটাকে যখন আমি তুলে নেব, আনলোড করব, তখন যেন সেই অরিজিনাল ডাইমেনশনে উইদাউট ফ্যাটিগ সে যেন ফিরে আসতে পারে। সেই প্রপার্টিটাকে আমি কি বলবো, ইলাস্টিসিটি, একদম নর্মাল ভাষায়। এবার এখানে প্রশ্ন আসে যে ইলাস্টিসিটি বুঝিয়ে দেওয়ার পরে তখন বলতে পারে তোমাকে যে আচ্ছা রেজিলিয়েন্সের নাম শুনেছো, রেজিলিয়েন্স কি, মডিউলাস অফ রেজিলিয়েন্স কি। তো যে টোটাল স্ট্রেন এনার্জিটা, এই যে একটা এখানে আমি লোড দিচ্ছি যার ফলে একটা স্ট্রেন তৈরি হচ্ছে, সেই টোটাল স্ট্রেন এনার্জিটা যেটা স্টোর হতে পারে, টোটাল মাথায় রাখবে, টোটাল স্ট্রেন এনার্জি যেটা স্টোর হতে পারবে গিভেন ভলিউম মেটালের ভিতরে, অ্যান্ড ক্যান বি রিলিজড আফটার আনলোডিং। তার মানে ইলাস্টিক লিমিট পর্যন্ত আমরা যদি একটা স্ট্রেস স্ট্রেন গ্রাফ আঁকি এবং সেখানে ওই ইলাস্টিক লিমিট পর্যন্ত যে এরিয়াটা আমরা পাবো তাকে আমরা বলতে পারি রেজিলিয়েন্স, এবং সেটাকেই আমরা বলছি কি টোটাল স্ট্রেন এনার্জি দ্যাট ক্যান বি স্টোরড ইন দ্য মেটাল অফ এ গিভেন ভলিউম। কিন্তু মডিউলাস অফ রেজিলিয়েন্সটা কি, মডিউলাস অফ রেজিলিয়েন্সটা হচ্ছে হোয়েন ইলাস্টিক লিমিট কোয়েনসাইড উইথ ইল্ড স্ট্রেস দ্য ম্যাক্সিমাম ইলাস্টিক এনার্জি পার ইউনিট ভলিউম। যখন ইলাস্টিক লিমিটটা ইল্ড স্ট্রেসের সাথে কোয়েনসাইড করছে এবং ম্যাক্সিমাম ইলাস্টিক এনার্জি যেটা ওখানে জমা হচ্ছে ডিভাইডেড বাই পার ইউনিট ভলিউম, যখন আমি ভলিউমটাকে পুরো 1 করে দিচ্ছি, পার ইউনিট ভলিউমে যাচ্ছি, তখন হচ্ছে তাকে বলছে মডিউলাস অফ রেজিলিয়েন্স। তাহলে একটা হচ্ছে টোটাল স্ট্রেন এনার্জি দ্যাট ক্যান বি স্টোরড ইন এ মেটাল অফ এ গিভেন ভলিউম, তাকে বলছে রেজিলিয়েন্স, এবং এটা বুঝতেই পারছো ইকুয়াল টু দ্য এরিয়া আন্ডার দ্য লোড ডিফ্লেকশন কার্ভ অফ দ্য ইলাস্টিক লিমিট। হোয়েন দ্য ইলাস্টিক লিমিট কোয়েনসাইড উইথ দ্য yield stress, the maximum strain energy per unit volume is known as the modulus of resilience. Modulus of resilience equals to the area under the stress strain curve within the elastic limit for mild steel. এবারে modulus of resilience depends upon the yield strength, and hence a material with higher yield strength have the higher modulus of resilience. Higher resilience is desirable in suspension, spring, and where the load absorption is required. তাহলে স্প্রিংয়ে এবং সাসপেন্স থাকবে যে সমস্ত জায়গাতে, কোনো জায়গাতে সাসপেনশনে আমাকে রাখতে হবে, সেই সমস্ত জায়গাতে হাই রেজিলিয়েন্স আমার দরকার। তাহলে হাই মডুলাস অফ রেজিলিয়েন্স আমি পাবো যেখানে হাই কী পাবো, হাই ইল্ড স্ট্রেংথ পাবো। তাহলে হাই ইল্ড স্ট্রেংথ পেলে আমার কি হবে, মডুলাস অফ রেজিলিয়েন্সটা কিন্তু বেড়ে যাবে। এটা কিন্তু আমাদেরকে এখানে মনে রাখতে হবে। তাই কি করি আমরা, যে হাই টেনশন স্টিল যেগুলো হয় সেগুলোর যেহেতু ইল্ড স্ট্রেস বেশি হয় মাইল্ড স্টিলের থেকে, তাই তাদের মডিউলাস অফ রেজিলিয়েন্সও বেশি হয়। এবং স্প্রিংয়ের ক্ষেত্রে যদি প্রশ্ন করে তাহলে সেক্ষেত্রে আমরা কি করি, হাই টেনশন স্টিলটাকে আমরা ইউজ করি। এবারে নেক্সট আমরা আসবো প্রুফ স্ট্রেস। আচ্ছা প্রুফ স্ট্রেস কি, এটাও প্রশ্ন আসে প্রত্যেকবার। তো মাথায় রাখতে হবে, কি মাথায় রাখতে হবে এখানে, যে প্রুফ স্ট্রেস কি।
তো যে সমস্ত জায়গাতে বা যে সমস্ত ডাকটাইল মেটেরিয়ালগুলোর ক্ষেত্রে, যেমন হচ্ছে অ্যালুমিনিয়াম বা কপার বা সিলভার, এই সমস্তগুলোর ক্ষেত্রে যারা একটা ক্লিয়ার ইল্ড পয়েন্ট শো করে না, তাদের ক্ষেত্রে ইল্ড স্ট্রেসটাকে ক্যালকুলেট করা যায় না ঠিকমতো। সেই সমস্ত মেটালের ক্ষেত্রে ডিজাইন স্ট্রেসটাকে আমরা ক্যালকুলেট করি একটা অফসেট মেথড দিয়ে। এই অফসেটটা, যেটা পার্মানেন্ট প্লাস্টিক স্ট্রেন 0.2% ধরে নিলাম আমি একটা এরকম ভ্যালু রয়েছে একটা ডাকটাইল ম্যাটেরিয়াল, এটা অ্যালুমিনিয়াম মেবি। এবারে কি করছি, আমরা যে স্ট্রেট লাইনটা পাচ্ছি, এই স্ট্রেট লাইনটারই প্যারালালি আমি কি করছি, আমি একটা অফসেট টানছি। আমি আগে এখানে 0.2% লিখে দিলাম, সেটা তো আমি পেয়ে যাব 0.2% স্ট্রেন। এখান থেকে আমি একটা প্যারালালি স্ট্রেট লাইন টেনে আমি কোনো একটা জায়গাতে নিয়ে যাচ্ছি, এবং সেখানে যে আমি স্ট্রেসটা পাচ্ছি সেটাকে আমি ইল্ড স্ট্রেস হিসাবে ক্যালকুলেট করছি। এই যে 0.2% স্ট্রেনের এগেনস্টে আমি যে স্ট্রেস ভ্যালুটা পাচ্ছি তাকেই আমরা বলছি প্রুফ স্ট্রেস। এই করসপন্ডিং স্ট্রেসটাকেই বলছে প্রুফ স্ট্রেস। আচ্ছা, এছাড়া আমাদের আজকে যেটা, হ্যাঁ আচ্ছা, এই জিনিসটাও আজকে আমরা এখানে ক্লিয়ার করে নিই, তারপরে আমরা যাব। আচ্ছা, এই প্রশ্নটা প্রচণ্ড আসতে পারে, আমি একটু এটা নিয়ে একটু কথা বলে নিই, তারপরে আমরা আজকে শেষ করে দেবো। এখন সেটা হচ্ছে যে বলতে পারে যে একটা লিনিয়ার ইলাস্টিক মেটেরিয়াল আমি কি করে বলবো, এটা একটা লিনিয়ার ইলাস্টিক। আচ্ছা, আমি এটা স্ট্রেস, এটা স্ট্রেন, এটা আমি আর ধরছি না, আমি মেটেরিয়ালের বিহেভিয়ারগুলো শুধু দেখাচ্ছি। এটা হচ্ছে লিনিয়ার ইলাস্টিক। আচ্ছা, আমাকে বলতে পারে নন লিনিয়ার ইলাস্টিক দেখাও, এটা কিন্তু হচ্ছে নন লিনিয়ার ইলাস্টিক। ওকে, নন লিনিয়ার, এটা হচ্ছে নন লিনিয়ার ইলাস্টিক। আচ্ছা, এরপরে আমাকে প্রশ্ন করতে পারে যে আমাকে দেখাও ইলাস্টোপ্লাস্টিক। আচ্ছা, ইলাস্টোপ্লাস্টিক দেখাও আমাকে। তাহলে প্রথমে ইলাস্টো মানে এরকম যাবে, দেন প্লাস্টিক হয়ে যাবে, তাহলে এটা হচ্ছে ইলাস্টোপ্লাস্টিক। নেক্সট আমাকে বলতে পারে আচ্ছা পারফেক্টলি প্লাস্টিক শো করো। পারফেক্টলি প্লাস্টিক মানে তুমি বুঝতেই পারছো এটা পারফেক্টলি প্লাস্টিক। এবারে আমাকে বলতে পারে যে ইলাস্টোপ্লাস্টিক উইথ স্ট্রেন হার্ডেনিং। ইলাস্টোপ্লাস্টিকের সাথে যদি স্ট্রেন হার্ডেনিং বলে তাহলে এরকম হয়ে যাবে। কেন এরকম হবে, এটা ইলাস্টিক লিমিট অবধি গেল, বাট এরপরে কিন্তু এটা এরকম না যে এইভাবে যাচ্ছে, তার মানে এখানে কি হচ্ছে, স্ট্রেন হার্ডেনিং শো করছে। এরপরে নেক্সট প্রশ্ন আসতে পারে হোয়াট ইজ আইডিয়াল রিজিড। আইডিয়াল রিজিড মানে কি হবে, কোনো স্ট্রেন শো করবে না, এরকম থাকবে, এটাকেই বলবো স্ট্রেস, এটাই হচ্ছে রিজিড। এবারে আমাকে বলতে পারে যে আইডিয়াল ফ্লুইড দেখাও। আইডিয়াল ফ্লুইড আমি কী করে পাবো, আইডিয়াল ফ্লুইড আমি এভাবেই পাবো, সেক্ষেত্রে শুধুমাত্র স্ট্রেন থাকবে, কোনো স্ট্রেস থাকবে না। তাহলে এই ক্ষেত্রে কি হবে, এটা হয়ে যাবে ফ্লুইড, আইডিয়াল ফ্লুইড। এগুলো কিন্তু প্রচণ্ড ইম্পর্ট্যান্ট, এবং এগুলো প্রশ্ন আসে, এগুলো আমাদেরকে বারবার পড়তে হবে, দেখতে হবে, মনে রাখতে হবে, এগুলো কিন্তু ভুলে গেলে হবে না। ঠিক আছে। আচ্ছা, এছাড়া আমরা স্টাফনেস তো পড়েছি। আচ্ছা, আমরা এখানে একটা প্রশ্ন আসতে পারে, রাইট, এই প্রশ্নটা একটু দেখে নিই। এখানে একটা প্রশ্ন আসতে পারে যে বলো, আমরা ওখানে যেরকম পেলাম মডিউলাস অফ রেজিলেন্স, সেরকম এখানে আমাদেরকে বলতে পারে তুমি বলো যে হোয়াট ইজ মডিউলাস অফ রিজিডিটি। মডিউলাস অফ রিজিডিটি বলতে তুমি কী বোঝো? তো মডিউলাস অফ রিজিডিটি হচ্ছে, যেমন আমরা যদি একটা এরকম আগে একটা ছোট্ট করে জিনিস রেখে নিই আমি, তো যদি ধরে নিচ্ছি যে এখানে অবধি আমি বি পেলাম, এটার এগেনস্টে আমি যে এরিয়াটা পাচ্ছি এটা হচ্ছে মডিউলাস অফ রেজিলিয়েন্স এবং রেজিলিয়েন্স। কিন্তু টাফনেসের ক্ষেত্রে কিন্তু এই টোটালটা হচ্ছে কিন্তু মডিউলাস অফ টাফনেস। এবারে আমরা এর প্রপার্টিটাকে বোঝার চেষ্টা করি। তাহলে দ্য প্রপার্টি হুইচ এনেবলস দ্য মেটেরিয়াল টু অ্যাবজর্ব এনার্জি উইদাউট ফ্র্যাকচার, দ্য প্রপার্টি ইজ ভেরি ডিজারেবল ইন কেস অফ সাইক্লিক লোডিং অ্যান্ড শক লোডিং। তাহলে সাইক্লিক লোডিং এবং শক লোডিংয়ের ক্ষেত্রে কিন্তু আমরা টাফ মেটেরিয়ালকে ইউজ করব। ইফ এ মেটাল ইজ টাফ, then it has the ability to store large strain energy before fracture, and modulus of toughness is the total strain energy per unit volume up to the fracture stage, and it is equal to the area under total stress strain curve up to fracture. এটা আমাদেরকে কিন্তু মনে রাখতে হবে। তাহলে modulus of toughness depend upon ultimate tensile strength and the strain
at failure, fracture strain যেটা। Hence the material which is very ductile will exhibit a higher modulus of toughness। বুঝতেই পারছো? তাহলে যে যত বেশি ডাকটাইল হবে সে মেটেরিয়ালের তত বেশি হায়ার মডুলাস অফ টাফনেস হবে। আর মডুলাস অফ রেজিলিয়েন্সের ক্ষেত্রে যেটা আমি পেলাম, আচ্ছা এটা মডুলাস অফ রিজিডিটি আমি বলে ফেলেছি, বাট এটা মডুলাস অফ রিজিডিটি না, এটা মডুলাস অফ টাফনেস, টাফনেসের এগেনস্টে আমি এটা বলেছি, এটা একটু তোমরা কারেক্ট করে নিও। এটা মডুলাস অফ টাফনেসের এগেনস্টে আমি বলেছি, মডুলাস অফ রিজিডিটির এগেনস্টে নয়। যাই হোক, ওটা মডুলাস অফ রিজিডিটি নিয়ে অন্য দিন আলোচনা হবে। এখানে আরও একটা ছোটো জিনিস বলে দিই যে আচ্ছা যেটা আরেকটা বলছিলাম সেটা হচ্ছে মডুলাস অফ রেজিলিয়েন্সটা। তাহলে যার যত বেশি ইল স্ট্রেংথ হবে তার তত বেশি কিন্তু মডুলাস অফ রেজিলিয়েন্সটা হবে। তাহলে ইল স্ট্রেংথ যার যত বেশি তার মডুলাস অফ রেজিলিয়েন্স তত বেশি। আর যার যত বেশি হবে, এখানে ডাকটিলিটি যত বেশি থাকবে, যত বেশি সে এক্সপান্ড করবে, ডাকটিলিটি যত বেশি থাকবে যত বেশি সে এক্সপান্ড করবে, বা আলটিমেট টেনসাইল স্ট্রেংথও বলতে পারো, যার যত বেশি থাকবে তার ক্ষেত্রে মডুলাস অফ টাফনেস তত বেশি হবে। এখানে আর একটা ছোটো জিনিসের সাথে আমার বলে দেওয়া মনে হয় বেটার, সেটা হচ্ছে হোয়াট ইজ ফ্যাটিক। এবং আরেকটা জিনিস মাথায় রাখতে হবে যে টাফ মেটেরিয়ালগুলো সবসময় হচ্ছে সাইক্লিক লোডিংয়ের ক্ষেত্রে সবসময় বেটার ইউজ হয়। আর ফ্যাটিকটা কি? ফ্যাটিক হচ্ছে ইট হ্যাজ বিন ফাউন্ড দ্যাট দ্য মেটেরিয়াল হ্যাভিং ডিফারেন্টলি আন্ডার স্ট্যাটিক অ্যান্ড ডায়নামিক লোডিং and in cyclic or reverse cycling loading total accumulated strain energy exceed the toughness, then fracture failure may occur, that is fatigue। তো সাইক্লিক বা রিভার্স সাইক্লিকের ক্ষেত্রে কী হয়, টোটাল স্ট্রেন এনার্জির থেকেও অ্যাকুমুলেটেড স্ট্রেন এনার্জিটা টাফনেসের থেকে বেশি হয়ে যায়। টাফনেস থেকে যখন বেশি হয়ে যায় তখন কী হয়, সেখানে ফ্যাটিক লক্ষ্য করা যায়। ওকে ওকে। আর যদি প্রশ্ন করে যে এক্সাম্পল দাও ফ্যাটিক ফেলিয়ার, তো বলতে পারি যে হুইলস ফেলিয়ার হয়ে যাওয়া, বা ডিউ টু সাইক্লিক বেন্ডিং ব্রেকিং অফ ওয়্যার হতে পারে। আর মেটেরিয়াল আচ্ছা এইখানে এই জায়গাটাকে আমি শেষ করে দিতে চাই, একটু লেন্দি হয়ে যাচ্ছে ভিডিওটা, বাট আমি এটাকে শেষ করে দিতে চাই। সেটা হচ্ছে যে ফেলিয়ার অফ মেটেরিয়াল, টেনশন এবং কম্প্রেশনে ফেলিয়ার অফ মেটেরিয়াল কী হবে, এটা অনেকেই বলে না, অনেকেই এই জিনিসগুলোকে এড়িয়ে যায়। সেটা হচ্ছে ডাকটাইল মেটেরিয়াল যদি হয়, একটা আমি টেনশন টেস্ট করছি, টেনশন টেস্টে ডাকটাইল মেটেরিয়াল কিন্তু সবসময় কী হবে, 45 ডিগ্রি অ্যাঙ্গেলে ভেঙে যাবে। টেনশন টেস্ট, আগে একটা নাম বলছি আমি, টেনশন টেস্টে আমি যদি টেনশন টেস্ট করি, ডাকটাইল মেটেরিয়াল কিন্তু 45 ডিগ্রি অ্যাঙ্গেল করে কাপ কোন ফর্মেশন করবে, কাপ কোন ফর্মেশন করে ছিঁড়ে যাবে। ব্রিটেল মেটেরিয়াল কিন্তু সেখানেই কী হবে, 90 ডিগ্রি রেখে তারা কিন্তু ছিঁড়ে যাবে। ভেরি উইক ইন টেনশন, যেহেতু ব্রিটেল মেটেরিয়াল ভেরি উইক ইন টেনশন, তাই তারা 90 ডিগ্রিতেই সেপারেট হয়ে যাবে, সাডেন ফেলিয়ার ঘটাবে। বাট এটাই যদি আমি কম্প্রেশনে যাই, এটাই যদি আমি কম্প্রেশন টেস্টে যাই, কম্প্রেশন টেস্টে গেলে কিন্তু আমরা যেটা দেখতে পাবো সেটা হচ্ছে যে তখন কিন্তু যেটা আমার ডাকটাইল মেটেরিয়াল সেটা কিন্তু কম্প্রেশনে পারবে না, কম্প্রেশন মেটেরিয়ালে সেটা কি হয়ে যাবে, কম্প্রেশন মেটেরিয়াল কম্প্রেশন টেস্ট করলে পরে সেটা কি করবে, 90 ডিগ্রিতে ভাবে ফ্র্যাকচার করে যাবে। কিন্তু ব্রিটেল মেটেরিয়াল যদি হয়, ব্রিটেল মেটেরিয়ালের ক্ষেত্রে আমরা যদি তাতে কম্প্রেশন করি, তাহলে তখন কিন্তু সেখানে এইভাবে 45 ডিগ্রি অ্যাঙ্গেলে তখন কিন্তু তাতে ফ্র্যাকচার শো করবে। তাহলে এটা কিন্তু সম্পূর্ণ পরিমাণে ভাইস ভার্সা, এটা কিন্তু মাথায় রাখতে হবে, ভেরি ভেরি ইম্পর্ট্যান্ট, এটা কিন্তু মাথায় রাখতে হবে, এটা কিন্তু টোটালি ভাইস ভার্সা, এইভাবে এটাকে মাথায় রাখতে হবে। আর কিছু আমরা কি আজকের দিনের একটা সামারাইজ করে কিছু ভুলছি বা বলছি এরকম কিছু কি আছে বলতে পারি আমরা? না, আমার সেরকম কিছু নেই। তো ঠিক আছে, আজকের জন্য এতটাই যথেষ্ট। আর আবার আমরা সমের আরেকটা পার্ট নিয়ে আসবো। আমি চেষ্টা করছি ইরিগেশনটা নিয়েও খুব তাড়াতাড়ি কিছু একটা নিয়ে আসার, যত তাড়াতাড়ি সম্ভব আমি চেষ্টা করছি। ধন্যবাদ। এবং তোমরা ভিডিওগুলোকে লাইক করতে থাকো, সাবস্ক্রাইব করতে থাকো চ্যানেলটাকে, তাহলে আমিও এন্থু পাবো আরও নতুন নতুন ভিডিও আনার, আরও বেশি করে ভিডিও আনার একদিনে, বা চেষ্টা করছি আমি যতটা করা যায়। বাকি যারা আমার সাথে রয়েছো, সাবস্ক্রাইব করেছো এবং ভিডিওগুলো লাইক করছো, দেখছো এবং বারবার দেখছো, তাদেরকে অবশ্যই অনেক ধন্যবাদ। ঠিক আছে, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে।
থ্যাংক ইউ।